চায়নার জিয়ংগান গ্রামের অদ্ভুত এক মন্দির, যেখানে গেলেই জম্বির আক্রমণে উধাও হয়ে যেত গ্রামের মানুষেরা। আর এই মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে আসে রেনজি নামক এক ডিটেকটিভ, যেই তদন্তে বের হয়ে আসে ভয়ঙ্কর সব রহস্য। কি সেই রহস্য, সেটাই দেখব আজকের গল্প দ্য ডেডলি মঙ্কে। শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বোনকে লি পরিবারে যেতে মানা করছিল, কেননা তারা তার বোনকে অনেক জ্বালাতন করে। কিন্তু উত্তরে তার বোন বলে যে ওটা তার পরিবার, তাকে মায়ার টানে হলেও ওখানে যেতে হবে। এখানে ছেলেটির বোনের নাম লিং এবং তাদের সাথে আরো একটি মেয়ে ছিল, তার নাম সিও চুই। এখানে লিং বলে যে এই নদীটি অত নিরাপদ নয়, তাই তাদের সাবধান থাকা উচিত। উত্তরে তার ভাই মেনিও বলতে থাকে যে এটা নিয়ে চিন্তা না করতে, সে দেখে নিবে। এমন সময় হুট করে তাদের নৌকা মাঝ নদীতে আটকে যায়, যা দেখে মেনিও মাঝিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই মাঝি উত্তরে বলে যে হয়তো নৌকার নিচে শ্যাওলা আটকে গেছে, আর এটি তো খুবই স্বাভাবিক, তাই সে এক্ষুনি নিচে গিয়ে দেখে আসছে। এই বলেই সে পানিতে লাফ দেয়। মেনিও তখন তাকে একটু সাবধানে যেতে বলে। তো এরপর দেখা যায় বেশ কিছুক্ষণ কেটে গেলেও মেনিও তার জন্য অপেক্ষাই করতে থাকে, কিন্তু সে তো পানি থেকেই ওঠে না। তাই সে এবার উকি দিতে যায় পানিতে। তখনই সে মাঝিটির ভয়ঙ্কর লাশ পানির উপর ভেসে আসতে দেখে। এটা দেখেই তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় কিছু দূরে সে আবার অদ্ভুত কাউকে দেখতে পায়, যা দেখে সে ঘাবড়ে যায় আর দ্রুত তার তীরে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে ফেলে। কিন্তু এতেও শেষ হয় না, বরং আরো একজন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই মেনিও তাকে তীর মেরে ফেলে দেয় আর তার বোনদের বলে দ্রুত নৌকা বেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর ওই মানুষরূপী দানবগুলোও তখন তাদের পিছু নিতে থাকে। তারা দ্রুত তীরে এসে নৌকা থেকে নেমেই ছুটতে শুরু করে, আর একই সাথে দেখা যায় দানবগুলোও তাদের পিছু নেয়। পালাতে পালাতে হঠাৎই লিং পড়ে যায়, যেই সুযোগে ওই জম্বিগুলো তাদের উপর আবারও অ্যাটাক করে। মেনিও অনেক চেষ্টা করে তাদের বাঁচাতে, কিন্তু দানবগুলো তার বোনদের তুলে নিয়ে যায়। তাদের নিয়ে যাওয়ার পর মেনিও চারপাশটা হঠাৎই নিশ্চুপ হয়ে যায়। পরবর্তী মুহূর্তেই সে তার আশেপাশে কিছু মানুষ দেখতে পায়। তারা কোনো একটা রিচুয়াল করছিল, আর তাদের কাছেই তার বোন লিং বন্দী ছিল। মেনিও তখন লোকগুলোর পিছু নিতে গেলে সে এক লাল আলো দেখতে পায়, যেখান থেকে এক মুখোশ পরিহিত লোক তার উপর আক্রমণ করে, যে কিনা মেনিওকে সাথে সাথে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই একজন লোক তার মেয়ের স্বামী লি দেয়ংকে নিয়ে একটা লোকের কাছে আসে। তার নাম জও, আর এই জও হলো লিনিয়ান শহরের একজন বিচারক। এখানে লোকটি মূলত তার ছেলে আর তার মেয়ে লিং এর নিখোঁজ হওয়ার ব্যাপারেই বলছিল। অর্থাৎ এই লোকটি গল্পের শুরুতে দেখানো ওই ছেলে মেয়ে দুটির বাবা। তো তার ধারণা মেয়েটিকে দেয়ংই মেরে ফেলেছে। কিন্তু এইখানে দেয়ং বলে মিস্টার লি তার মেয়েকে লুকিয়ে রেখেছে, কেননা সে চায়নি তার মেয়ের সাথে তার বিয়ে হোক। তখন উত্তরে মিস্টার লি বলে যে সে তার মেয়েকে লুকায়নি, যদিও সে দেয়ংকে তার মেয়ের স্বামী হিসেবে অতটা পছন্দও করে না, কিন্তু তারপরও সে লিংকে গুম করেনি। এখানে মূলত তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, যা দেখে জও কিছুটা বিরক্তই হয় এবং তাদের কথায় আর গুরুত্ব না দিয়ে তাদেরকেই মেয়েটিকে খুঁজতে বলে, আর সেখান থেকে উঠে চলে যায়। এরপরই আমরা ডি রেঞ্জি আর তার সাথী ইউ এবং ইউহুয়াকে দেখতে পাই, যারা কিনা লিনিয়ানের একটা বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় তাদের সামনে লি দেয়ং একেবারে মাতাল অবস্থায় কাঁদতে কাঁদতে এসে দাঁড়ায়। এরপরই আমরা অন্য একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটা আজব রিচুয়াল হচ্ছিল আর অনেকগুলো মেয়ে খুবই অদ্ভুত ভাবে নাচছিল। তাছাড়া সেখানে অনেকজন লোক এসে এক ধরনের পানীয় পান করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। সেখানেই আবার দেখা যায় বেশ অনেকগুলো কালো আলখাল্লা পরিহিত লোক উপস্থিত ছিল, আর এই পানি পান করার জন্য লোকগুলো অনেক স্বর্ণরূপাও উপহার দিতে থাকে। আর এই পানি পান করার পর তো তারা বেশ খুশি হয়ে যায়। অপরদিকে আমরা রেঞ্জিকে দেখতে পাই, যে কিনা মিস্টার জয়ের সাথে দেখা করতে আসে। শুরুতে সে তাকে চিনতে পারে না, তাই জিজ্ঞেস করে সে কি দি রেঞ্জি। তখনই দি রেঞ্জি উঠে দাঁড়ায় আর তাকে একটি ব্যাজ দেখায়, যেটা দেখে জও রেঞ্জির কাছে ক্ষমা চায়। আর উপস্থিত সকলে তখন রেঞ্জির সামনে মাথা ঝুঁকিয়ে তাকে প্রণাম করে। রেঞ্জি মূলত সম্রাটের কথা মতো এখানে এসেছে, তো সে জিজ্ঞেস করে যে লিনিয়নের উপর কোনো বিপদ আছে কিনা, এখানকার পরিস্থিতি কেমন। তখন জও বলে যে লিনিয়নে সব অনেক ভালো আছে, এর মাঝে শুধু উন্নতি আর শান্তি বিরাজ করছে।
তখনই রেঞ্জি কিছুটা হাসে আর বলে যে যত পুরো লিনিয়ন শহরে পরিচিত, কারণ সে অত্যন্ত পরিশ্রমী ও ভালো সরকারি কর্মকর্তা, যে কিনা এই শহরের লোকজনকে অনেক বেশি ভালোবাসে। এই বলেই রেঞ্জি দেয়ংকে ডাক দেয় আর বলে যে দেয়ং এর স্ত্রী আর তার স্ত্রীর ভাই গত রাতে আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে, আর সে নাকি বলছে যে লিনিয়ন ভালো আছে। এরপর ইউহুয়া বলে যে সে যদি কোনো মামলা না নেয় তাহলে কি দেশে শান্তি থাকবে। তো জ এবার তার ভুল বুঝতে পারে আর সে তাদের কাছে ক্ষমা চায়। এরপর বলতে থাকে যে সে এখনই এই মামলার তদন্ত শুরু করে দিবে। পরবর্তী দৃশ্যেই আমরা দেখতে পাই কেউ একজন রেঞ্জিকে মিস্টার লি এবং দেয়াং এর কথা বলছিল। সেখানে বলে যে তারা অত সুবিধার মানুষ না, নিশ্চয়ই তারাই কিছু একটা করেছে। কিন্তু এইখানে সে তার কথায় গুরুত্ব না দিয়ে ভাবতে থাকে যে মেনিওর নিখোঁজ হওয়ার ব্যাপারটার পেছনে নিশ্চয়ই অন্য কিছু রয়েছে, যা কিনা জিয়ানান আইল্যান্ডের রহস্য লুকাচ্ছে। এরপরে আমরা দেখি মিস্টার লি একা একা বসে বসে হাসছিল আর নিজে নিজেই বলছিল যে তার মেয়ে অনেক সৌভাগ্যবান। তো এটাই আবার রেঞ্জি আর তার সাথীরা দেখে নেয়। তারপরে ইউ লি এর কাছে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে তার মেয়ে নিখোঁজ হয়ে গেছে, কিন্তু তবুও সে কিভাবে হাসছে। উত্তরে লি বলে যে তার মেয়ে তাদের ঈশ্বরের ডাকে গিয়েছে, কেননা তাকে নির্বাচন করা হয়েছে, তাই সে অনেক খুশি। যা শুনে রেঞ্জি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। পরে আমরা রেঞ্জিকে দেখতে পাই যে কিনা সেদিনের সেই নদীর তীরে দাঁড়িয়ে কিছু ভাবছিল। এরপরই সে সেখানে কিছু একটা পায়, যা নিয়ে সে ওখান থেকে চলে আসে আর তার সাথীদের নিয়ে দেয়ং এর বাসায় যায়। সেখানে দেয়ংকে ওই জিনিসটা দেখালে দেয়ং জানায় এটা তো তার স্ত্রী লিং এর। তখন রেঞ্জি তাকে জিজ্ঞেস করে যে লিং নিখোঁজ হওয়ার আগে কি তার মধ্যে কোনো ধরনের অস্বাভাবিক কিছু সে খেয়াল করেছে। উত্তরে দেয়ং জানায় যে না, তেমন কিছুই তো সে দেখেনি, তবে তার স্ত্রী একজন প্রভুর ভক্ত ছিল। মূলত লিং দেয়ং এর মায়ের সুস্থতার জন্য সেই প্রভুর নিকট কিছু অর্থ উৎসর্গ করতে চেয়েছিল, কিন্তু এতে দেয়ং রাজি না হলে তাদের মাঝে কথা কাটাকাটি হয় আর লিংও তার বাবার বাড়ি চলে যায়। তো এইখানেই আবার ইউহুয়া একটি ছবির দিকে ইশারা করে আর জিজ্ঞেস করে যে এটাই কি সেই ঈশ্বর। উত্তরে দেয়ং বলে হ্যাঁ। সে আরো বলে যে নাকি সবচেয়ে শক্তিশালী ভগবান আর এই জায়গার অনেকেই এই প্রভুতে বিশ্বাস করে। এরপরই রেঞ্জি দেয়ংকে তার স্ত্রীর সম্পর্কে আরো জিজ্ঞেস করে। সে বলে যে তার গলায় একটি লাল তিল ছিল। এরপরই তারা দেয়ং এর বাড়ি থেকে বের হয়ে আসে। এমন সময় রেঞ্জি ইউকে উপরে তাকাতে মানা করে। তখন ইউহুয়া বলে যে তারা সর্বদা নজরে আছে, কেউ না কেউ তাদের দিকে নজর দিচ্ছে, যেটা শুনে ইউ তাদের মেরে ফেলতে চায়। তখন রেঞ্জি তাকে মানা করে এবং বলে যে শত্রুদের তাদের সতর্ক করা উচিত হবে না। এরপরই রেঞ্জি ইউহুয়াকে তার সাথে শহরের বাইরে যেতে বলে আর ইউকে জয়ের সাথে দেখা করতে ওই সরকারি অফিসে যেতে বলে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এর পরবর্তীতে দেখা যায় মিস্টার জও মিসেস লির সাথে খাবার খাচ্ছে আর এমন সময় সেখানে ইউ আসে। তখন জও তাকেও তার সাথে বসে খেতে বললে ইউ রাজি হয়ে যায় আর তাদের সাথে খেতে বসলেই জও ইউ এর কাছে রেঞ্জির কথা জিজ্ঞেস করে। তখন উল্টো ইউ জওকে জিজ্ঞেস করে যে তার তদন্ত কেমন চলছে। জও জানায় যে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি, কিন্তু এখন ইউ যেখানে আছে তা অবশ্যই অনেক নিরাপদ। এই বলে জও ইউ এর কাছে তার নাম জিজ্ঞেস করে, যার উত্তরে ইউ বলে সে চাইলে তাকে আন্টি ইউ বলে ডাকতে পারে। তো এরপরই তারা খাওয়া দাওয়া করে। অপরদিকে আমরা দেখতে পাই রেঞ্জি আর ইউহুয়া একটা স্থানে আসে যেখানে চারিদিকে বেশ কিছু ভয়ঙ্কর মূর্তি রয়েছে। তো তারা ধীরে ধীরে সামনে এগোলে সামনে একটি মন্দির দেখতে পায়। তো এটা দেখে ইউহুয়া বলে যে হয়তোবা এইখানে লিং ছিল নিখোঁজ হওয়ার আগে, কিন্তু সে আশা করেনি যে জায়গাটি এত নির্জন হবে। তখনই রেঞ্জি বলে যে লিং এর কোনো অস্বাভাবিক সমস্যাও ছিল না। তার মতে লিং এর নিখোঁজ হওয়ার সাথে এই প্রভুর কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে, কিন্তু এই জায়গাটি কোনোভাবেই ভালো মনে হচ্ছে না। তখন হঠাৎই ইউহুয়া বলে যে কেউ না কেউ তো তারা এখানে আসার আগেই এসেছিল। ঠিক তখনই হঠাৎ চারিদিকে ধোঁয়ায় ভরে যায় আর রেঞ্জি নিজেকে অন্য এক জায়গায় দেখতে পায়। আর তখনই গল্পের শুরুতে দেখানো সেই জম্বিগুলো এবার তার উপর আক্রমণ করে। জম্বিগুলো বারবার তাদের প্রভু বা গডের নাম নিচ্ছিল আর কোনো এক শাস্তির কথা বলছিল। অন্যদিকে ইউহুয়াকেও কোনো এক ছায়ামূর্তি ভয় দেখানোর চেষ্টা করে। এদিকে রেঞ্জি জম্বিগুলোর সাথে লড়াই করার সময় হঠাৎ কি যেন এসে এক ঘন্টিতে বাড়ি দেয় আর সাথে সাথে রেঞ্জি আবারও নিজেকে আগের জায়গায় দেখতে পায়। রেঞ্জি তার আগের অবস্থায় ফিরে এসে দেখতে পায় যে ইউহুয়া এখনো কারো সাথে যেন লড়াই করছে। রেঞ্জি তখন ইউহুয়ার উপর একটা পাথর নিক্ষেপ করলে সেও এই ঘোর থেকে বের হয়ে আসে।
এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রেঞ্জি, ইউহুয়া আর ইউ একসাথে বসে কথা বলছে। রেঞ্জির মতে এসব তারাই করছে যারা তাদের উপর নজর রাখছিল, কেননা তারা চায় না যে রেঞ্জি এইসব নিয়ে বেশি ঘাটাঘাটি করুক, আর তাই তারা মূলত রেঞ্জিদের ভয় দেখানোর জন্যই এই ধরনের ইলিউশন সৃষ্টি করেছে। যাক, তো এরপর রেঞ্জি ইউকে জিজ্ঞেস করে যে গভর্নমেন্ট অফিসে কি কি হয়েছে। উত্তরে ইউ জানায় যে ওই বুড়ো লোকটি ইউকে ড্রিঙ্ক করতে বলেছিল, আবার তার কাছে রেঞ্জির কথাও জিজ্ঞেস করেছিল। ইউ আরো বলে যে লোকটি ওই নিখোঁজ হওয়া বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না। তখনই ইউহুয়া বলে যে যদি রেঞ্জির কাছে তাকে সন্দেহজনক মনে হয় তাহলে তাদের উচিত হবে জকে তার পথ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু তখন ইউ বলে যে তার মনে হয় না জ আবার এমন কিছু করবে, যার উত্তরে রেঞ্জি বলে যে সে জকে সম্পূর্ণভাবে তাদের অনুসরণ করতে দিবে, কিন্তু এইবার তারা দুই দল হয়ে তাদের কাজ চালিয়ে যাবে। আর এরপর তারা জয়ের সম্পর্কেও সব সত্য বের করবে আর তাদের ওই গডের উপর বিশ্বাসের রহস্যও খুঁজে বের করবে। তো এরপরই মিস্টার জ এসে রেঞ্জির কাছে ক্ষমা চায় আর বলে যে লিংয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন রেঞ্জি তাকে আশ্বস্ত করে বলে যে সে এখানে শুধুমাত্র লিংয়ের জন্য আসেনি, সেইখানে আরো কিছু কাজে এসেছে যেখানে জকেও তাকে সাহায্য করতে হবে। তো জও এতে রাজি হয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই মিস্টার লিয়ের কাছে আবারও ইউ আসে আর তাকে বলে যে তার মেয়ে নাকি সত্যিকারের প্রভুর তরফ থেকে দাওয়াত পেয়েছে তার কাছে যাওয়ার জন্য, আর এখন সে নিজেও প্রভুর সাথে যেতে চায় আর নিজেকে ভাগ্যবান বানাতে চায়। এই জন্য সে মিস্টার লিয়ের কাছ থেকে কিছু নির্দেশনা চাচ্ছে, যার উত্তরে মিস্টার লি তাকে বলে যে প্রভু নিজে তার ইচ্ছা মতো যে কাউকে নির্বাচন করে, যার মধ্যে একজন তার মেয়েও ছিল। তখন ইউ মিস্টার লিকে একটি রূপার টুকরো দিয়ে তার কাছ থেকে ওই প্রভুর কাছে যাওয়ার পথ জেনে নেয়। তো সে লিয়ের দেখানো পথে গিয়ে দেখে একই সাথে আরো অনেকে সেখানেই যাচ্ছে। ইউও তাদের সাথে মিশে যায়। তখন সেখানে এসে ইউ দেখতে পায় সেখানে একটি আচার অনুষ্ঠান চলছে, যা কিনা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখানে ইউও কিছু স্বর্ণ আর রূপো দান করে আর সেই পবিত্র পানি নিতে আসে। তখনই কালো আলখাল্লা পরিহিত কেউ একজন তার হাত চেপে ধরে আর জিজ্ঞেস করে সে কি নতুন, কারণ তাকে তো এর আগে কখনো দেখা যায়নি। তখন ইউ বলে যে তার বাবা মা এই প্রভুতে বিশ্বাস করে, তাই সেও এখানে প্রভুর কাছে গ্রহণীয় হওয়ার জন্য এই পবিত্র পানিটি পান করে তার দেখা পেতে চায়। তারপরে লোকটি ইউ এর হাত ছেড়ে তাকেও পানিটি দিয়ে দেয় আর তাকে তার সামনেই তা পান করতে বলে। তখন বাধ্য হয়ে ইউও ওই পানিটি পান করে নেয়, কিন্তু এটা পান করতেই ইউ এর মাথা ঘুরতে শুরু করে। এরপরই আমরা দেখতে পাই যে রাতে ইউ হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে আর তার তলোয়ারটি দিয়ে রেঞ্জির উপর আক্রমণ করে, কিন্তু রেঞ্জি তার আক্রমণ করার আগেই জেগে ওঠে আর এখানে তাদের দুজনের মধ্যে বেশ লড়াই হয়। এরপরই রেঞ্জি কোনোভাবে ইউ এর ঘাড়ে আঘাত করে তাকে ঠিক করে। পরে তারা তিনজন আবারও একসাথে বসে এবং ইউকে জিজ্ঞেস করে যে সে এমন কেন করছে। উত্তরে ইউ বলে যে ওই পবিত্র পানি পান করার পর থেকেই সে জ্ঞান হারাতে শুরু করে আর তার নিজের ওপর কোনোই নিয়ন্ত্রণ কাজ করছিল না। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে নিয়ন্ত্রণ করছে। এসব শুনে রেঞ্জি বলে এটি কোনো ধরনের ওষুধের প্রভাব হতে পারে, যার কারণে ইউ তাদের নিয়ন্ত্রণে চলে যায় এবং রেঞ্জিকে মারার চেষ্টা করে। তখন ইউহুয়া বলে সে কিভাবে রেঞ্জিকে মারার চেষ্টা করতে পারে। তখনই ইউ রেঞ্জির কাছে ক্ষমা চায়। সেই সময় রেঞ্জি তাকে সেই জায়গার কথা জিজ্ঞেস করে যে সেই পূজার স্থানটি কোথায়, কিন্তু ইউ তখন বলে যে জায়গাটি অনেক অন্ধকার এবং ঘন জঙ্গলের মধ্যে ছিল, শুধুমাত্র সেখানে যাওয়ার দিকগুলো মনে আছে তার, বাকি আর কিছুই তার ঠিকমতো মনে নেই। ইউ আরো বলে তার মনে আছে যে একটা ঘন্টা বেজেছিল আর তখনই মনে হয়েছে যেন ওই কালো লোকটি সংকেত পেয়েছে, তাই তখনই দেখা যায় সে ওখান থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে লাগে। ইউ এর সব কথা শুনে রেঞ্জি ইউহুয়াকে কিছু একটা দিতে বলে। এখানে ইউহুয়া তাকে একটি ম্যাপ দেখালে ইউ সেখানে একটি জায়গা দেখায়। এরপরই আমরা দেখতে পাই রেঞ্জি মিস্টার জয়ের সাথে কথা বলছে। সে জকে জিজ্ঞেস করে সে কি আজ অন্য গ্রামে যাবে, আর সে আরো বলে যে সরকারি দপ্তরের কাগজগুলো দেখার সময় সে ওখানে একটি পুরাতন মন্দিরের খোঁজ পায়, হংটং নামের মন্দির, আর সে ওখানে যাওয়ার কথা বললে জ বলে যে সেই জায়গাটা বেশ পরিত্যক্ত আর ওখানে পর্বতগুলোর দিকে একটি বাঘ রয়েছে যা ওই মন্দিরে যাওয়ার রাস্তাটিকে আটকে রাখে, তাই সাধারণ মানুষ সেখানে যেতে চায় না। এটা শুনে ঠিক তখনই রেঞ্জি ইউহুয়া আর কিছু সৈনিকদের নিয়ে সেই হংটং মন্দিরের দিকে রওনা দেয়।
পথে ইউহুয়া রেঞ্জিকে বলে তারা একই সাথে অনেকজন সৈনিককে নিয়ে এসেছে তদন্ত করার জন্য, যা হয়তো শত্রুদেরকে সতর্ক করে দিতে পারে। তখন রেঞ্জি তাকে এসব নিয়ে ভাবতে মানা করে, কারণ তারাও এখন গ্রামবাসী। ঠিক তখনই তারা বাঘের গর্জন শুনতে পায়। এটা শুনেই তো সৈনিকরা সকলে সতর্ক হয়ে যায় আর ওই বাঘটিকে মারার জন্য তীর তাক করতে থাকে। কিন্তু ইউহুয়া বলে যে তার মতে এই বাঘ কারো ক্ষতি করবে না। এরপরই তারা বাঘটির দিকে গেলে তারা দেখতে পায় সেখানে কেউ নেই, আর সেখান থেকে রেঞ্জি দুটি মালার পুঁথিও খুঁজে পায়, যা মূলত সন্ন্যাসীদের গলার মালায় ব্যবহৃত হয়। যাক, তো এরপরে তারা হংটং মন্দিরের সামনে আসতেই বলে ওঠে যে এই সেই হংটং মন্দির, যেটা কিনা আগের সময় খুব প্রসিদ্ধ ছিল, কিন্তু এখন আর নেই, এখন এটা প্রায় পরিত্যক্ত। এরপর তারা সকলে মন্দিরের ভেতরে যায় আর ছোটখাটো একটা রিচুয়াল পালন করে, যেখানে রেঞ্জির হাতে কিছু ধুলো লেগে যায়, যা দেখে রেঞ্জি কিছু একটা চিন্তা করে সন্ন্যাসীদের বলে যে একসময় এই মন্দিরটি বেশ আকর্ষণীয় ছিল, তবে এখন তো এটি প্রায় শেষের দিকে, যা অত্যন্ত দুঃখের বিষয়। তখন সবাই বলে যে হ্যাঁ, এখন তো মন্দিরে ধূপ দেওয়াও বন্ধ হয়ে গেছে। তো রেঞ্জির পর সন্ন্যাসীদের জিজ্ঞেস করে যে ধর্মা মাস্টার আর অন্যান্য সন্ন্যাসীরা এখন কিভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে, যার উত্তরে সন্ন্যাসীরা বলে যে তারা প্রায় সময়ই নিজেদের খাবার নিজেরাই তৈরি করে থাকে। রেঞ্জি তখন তাদের আরো জিজ্ঞেস করে যে তারা কি এখনো দৈনিক ভোরের অধ্যয়নের আগে ওই বেলটি বাজায়, যার উত্তরে সন্ন্যাসীরা হ্যাঁ জানায়। ইউহুয়া তখন তাদের এরকম পরিস্থিতিতেও তাদের বৌদ্ধ ধর্মের সংস্কৃতির পরিচর্যা ও অনুশীলন করার জন্য অনেক প্রশংসা করে। তখন সন্ন্যাসীরাও তাকে ধন্যবাদ জানায়, আরো বলে যে একজন সন্ন্যাসীর মন ও মগজ বিশুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক। এরপরে রেঞ্জি তার সৈনিকদের বলে যে মন্দিরের পেছনের পর্বত যেন তারা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবারও একই পথে ফিরে আসে। তো সৈনিকরা সেখান থেকে চলে গেলে একজন সন্ন্যাসী যায় রেঞ্জিকে ও ইউহুয়াকে মন্দিরের বাইরে পর্যন্ত দিয়ে আসতে। তো সেখান থেকে চলে যাওয়ার সময়ই রেঞ্জি একজন লোকের বালতিতে কিছু একটা দেখতে পায়, আর তাদের দিকে ওই সময় একজন উপর থেকে তাকিয়েছিল, আর সেই ব্যক্তি অন্য কেউ নয় বরং ধর্মা মাস্টার। এদিকে মন্দির থেকে বেরিয়ে ইউহুয়া রেঞ্জিকে ইউয়ের বলা সেই জায়গাটির কথা জানায়। সে বলে যে পুজোর স্থানটি হয়তো এদিকে হতে পারে, কিন্তু তারা যেহেতু একা তাই এটা কিছুটা বিপজ্জনক হতে পারে। তখন রেঞ্জি বলে এই হংটং মন্দিরে কিছু একটা সন্দেহজনক তো রয়েছেই, কারণ এই সন্ন্যাসীদের তাদের মন্দির বা বুদ্ধদেবের প্রতি কোনো সম্মান বা যত্ন নেই, কারণ মন্দিরে ধুলো জমে আছে আর ঘন্টার ব্যাপারটাও তারা লুকিয়েছে। তাছাড়া ওই লোকের বালতিতে সব মাছের কাটা ছিল, তার মানে এই সন্ন্যাসীরা কেউই মন্দিরের সন্ন্যাসী নয়। রেঞ্জির মতে এই মন্দিরে কিছু না কিছু সমস্যা তো রয়েছে, যা কিনা সবাই আড়াল করে রেখেছে। তখন ইউহুয়া বলে যে এখন রেঞ্জির উচিত তাদের ধরে আটক করে ফেলা, কিন্তু রেঞ্জি বলে যে না, এটা সঠিক সময় নয়, কারণ তারা জানে না যে আসল সন্ন্যাসীরা কোথায়, আর তারা এখনো সম্পূর্ণ সত্যিটা জানে না, তাই তাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। এই সময় আবার রেঞ্জির উপর আক্রমণ হয়, কেউ একজন দূর থেকে তার দিকে কিছু ধারালো অস্ত্র ছুঁড়ে মারে, যা দেখে ইউহুয়া এবং ইউ তাকে বাঁচিয়ে নেয়। এরপরই তারা ফিরে আসে। তখন মিস্টার জও রেঞ্জির কাছে আসে আর বলে যে সে কি ঠিক আছে। উত্তরে ইউ বলে হ্যাঁ, রেঞ্জি ঠিক আছে, কিন্তু এখন জয়ের অবস্থা খারাপ হবে। ইউহা বলতে থাকে যে দি রেঞ্জি একজন সাম্রাজ্যিক দূত, সে যদি আজ কোনো ক্রমে লিনিয়ং শহরে মারা যেত তাহলে কি হতো। তো এরপরই জও বলতে থাকে আসলে এই চোরগুলো প্রচন্ড অহংকারী হয়ে উঠেছে, এবার সে চোরগুলোকে শায়েস্তা করবেই। তখন রেঞ্জি বলে যে সে কি জানে যে সে কেন হংটং মন্দিরে গিয়েছিল। তার উদ্দেশ্য মোটেও হংটং মন্দির নয়, এখানে সে মূলত পর্বতের আড়ালে লুকিয়ে থাকা সেই পূজার স্থান যেখানে ইউ সেদিন গিয়েছিল সেই জায়গার রহস্য বের করতেই এসেছিল। আর সেখান থেকে তারা জানতে পেরেছে যে এখানে মূলত প্রভুর কথা বলে লোকজনের থেকে মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া হয়, এবং তারা ওই চোরকে বের করবেই যেই সবকিছুর পেছনে রয়েছে, আর এতে করেই তাদের এই মিশন শেষ হবে। এরপর জও বলে যে সে নিজেই এই চোরকে বের করে আনবে আর শাস্তির ব্যবস্থা করবে। রেঞ্জি বলে যে সেই পুজোর স্থানের রহস্য বের করে আনবে, যাতে করে লিনিয়ন শহরের মানুষগুলো আবারও তাদের জীবনের শান্তি ও স্থিতিশীলতা ফিরে পায়। এরপরে মিস্টার জও বলে যে সে যত দ্রুত সম্ভব তার অফিসারদের এবং সৈনিকদের এই চোরদের খুঁজে বের করার কাজে নিয়োজিত করে দিবে। এরপরে আমরা দেখতে পাই ইউ রেঞ্জিকে বলছে যে তার কাছে মিস্টার জওকে বেশ সন্দেহজনক মনে হয়, নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে। তার মতে জও কোনো না কোনো ভাবে ওই সন্ন্যাসীদের সাথে জড়িত। এরপর সে বলতে থাকে সে রেঞ্জির জন্য বেশ চিন্তিত।
তখন রেঞ্জি ইউকে ওই দিন তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় আর বলে যে সে যদি ওই দিন না আসতো তাহলে সে হয়তো ওদিন মারাই যেত। তখন ইউহুয়া বলে ওঠে যে সে সবসময় তাদেরকে সুরক্ষিত রাখে, কিন্তু তার সুরক্ষার কি হবে? সে কি একবারও তা ভেবে দেখেছে? আর সে জানে যে সে পুজোর স্থানের রহস্য বের করতে চায়। এজন্যই ওই দিন সৈনিকদের অন্যদিকে পাঠিয়ে দিয়ে নিজে একা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই জঙ্গলের ভেতর গিয়েছিল, কারণ সে ওই ব্যক্তির রহস্য বের করতে চেয়েছিল। কিন্তু তার এইভাবে বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলা উচিত হবে না। তখন রেঞ্জি বলে সে আর এমনটা করবে না, কিন্তু সে এটা নিশ্চিত যে এই কাজটি কোনো না কোনো মন্দিরের সন্ন্যাসীই করেছিল। যা শুনে ইউহুয়া রেঞ্জিকে জিজ্ঞেস করে তাদের উচিত ওই সন্ন্যাসীদের ধরে ফেলা, কিন্তু রেঞ্জি এতে আপত্তি জানায়। সে বলে যে এখনো সঠিক সময় আসেনি, আর তাছাড়া তারা এখনো সব সত্য জানতে পারেনি। সবকিছু জেনেও সব সত্য বের করে তারপরই তারা পদক্ষেপ নিতে পারবে। তার আগ পর্যন্ত তাদের শুধুমাত্র সত্যটাই বের করা উচিত। যার উত্তরে ইউহুয়া বলে যে যেহেতু এবার তারা অসফল হয়েছে, তাই হয়তোবা এর পরের বার তারা আরো বিচক্ষণ ও সতর্ক থাকবে। এখন রেঞ্জি বলে যে সে তাদের সত্য বের করবেই, যাই হয়ে যাক না কেন। পরবর্তীতে আমরা দেখতে পাই রেঞ্জি একা বসে বসে সকালে খুঁজে পাওয়া পুঁথি দুটো নিয়ে পর্যবেক্ষণ করছিল। ঠিক সেই সময়ই সে বাইরে কিছু শব্দ শুনতে পায়, তাই দ্রুত বাইরে বেরিয়ে আসে। তখনই সে দেখতে পায় মিস্টার জ কাউকে ধরে এনে তার শাস্তির কথা বলছে। তখনই আমরা জানতে পারি যে এই লোকটি সেই চোর। তখন মিস্টার জ তাদেরকে বলছিল যে তাদের সাহস কিভাবে হয় যে তারা রেঞ্জিকে মারার চেষ্টা করে। এরপর রেঞ্জিও সেখানে চলে আসে। তখন মিস্টার জাও তাকে বলে যে এই সেই চোর যারা মানুষের থেকে তাদের ধন সম্পদ ধর্মের নামে ছিনিয়ে নিচ্ছিল। সে তার নিজের সকল অফিসার এবং সকল সৈনিকদের কাজে লাগিয়ে তাদেরকে রাতের মধ্যেই ধরে এনেছে, কারণ সে রেঞ্জির আদেশ পালন করবে। যা শুনে রেঞ্জি তাকে তার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানায়, আর চোরদের উদ্দেশ্যে বলে যে তোমরাই তারা যারা কিনা মানুষদের কাছ থেকে ধর্মের নাম করে তাদের টাকা অর্থ সম্পদ ছিনিয়ে নিচ্ছিলে। তখন সে চোররাও রেগে রেঞ্জিকে বেশ গালমন্দ করতে থাকে। তখনই মিস্টার জ তাকে মারতে শুরু করে দেয়। এই সময় রেঞ্জি বলে যে তোমরাই তারা যারা আমাকে মারতে চাচ্ছিলে। তখন উত্তরে একজন লোক বলে যে যারা কিনা তাদের ঈশ্বরের বা প্রভুর কাজে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে তারা মেরে ফেলবে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার তারা তাকে মারতে পারেনি। যার উত্তরে রেঞ্জি অনেক রেগে যায় আর বলে যে তোমরা নিরীহ মানুষদের ধর্মের কথা বলে তাদের মনের মধ্যে ভুল ধারণা তৈরি করো, আর তাদের টাকা পয়সা সবকিছু লুট করে নাও, এমনকি অর্থের জন্য তাদেরকে খুন পর্যন্ত করো, যা কিনা একটা ভয়ঙ্কর অপরাধ, আর এটা কোনোদিনও ক্ষমা করার যোগ্যই নয়। তো এখানে রেঞ্জি ওই লোকটিকে তলোয়ার দিয়ে মেরে ফেলতে যায়। সেই সময় জও তাকে আটকায় আর বলে যে এই মামলাটা শেষ হওয়া পর্যন্ত তাকে একটু অপেক্ষা করতে। এরপরই রেঞ্জি এখানে লোকটিকে জিজ্ঞেস করে যে সে ওই মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখেছে। যার উত্তরে লোকটি বলে যে ওই মেয়েটি তাদের প্রভুর অত্যন্ত নিকটবর্তী ছিল। মেয়েটি প্রচন্ড প্রভুভক্ত হওয়ায় তাদের প্রভু তাকে নির্বাচন করেছে আর তাকে তার সাথে করে নিয়ে গেছে। যা শুনে রেঞ্জি আবারও রেগে যায় আর তার বুকে তলোয়ার চেপে ধরে। এবার তো ভয়ে ভয়ে সেই লোকটি তার সত্য স্বীকার করে নেয় আর বলে যে মেয়েটির শরীর সে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছে। যা শুনে এবার ইউহুয়াও প্রচন্ড রেগে যায় আর তাকে মেরে ফেলতে চাইলে রেঞ্জি তাকে আটকায় আর বলে তাকে না মারতে, কারণ সে তার নিজের পাপ সবার সামনে স্বীকার করবে আর সে ভুয়া প্রভুর সত্যও উন্মোচন করবে। তার এই কথায় জও সায় দেয় আর লোকগুলোকে কারাগারে ঢুকিয়ে রাখতে বলে। এরপরই সৈনিকেরা লোকগুলোকে নিয়ে চলে গেলে রেঞ্জি জওকে বলে যে সে বাকি কাজটা জয়ের উপর রেখে যাচ্ছে। সে আরো বলে যে জও যেন গ্রামবাসীর মন থেকে সে মিথ্যা ধারণা দূর করে দেয় আর তাদেরকে একটা উজ্জ্বল এবং পরিষ্কার দুনিয়া উপহার দেয়, আর তারা আগামীকালকেই ওয়ানের পথে রওনা দিবে। যা শুনে জ বলে যে আরো কিছুদিন তাদেরকে থাকতে, কেননা সে এখনো মিস্টার ডি এর কোনো আপ্যায়ন করতে পারেনি। তাই সে মিস্টার ডি কে কিছুদিন থাকতে বলে, কিন্তু তারা তো তা মানা করে দেয়, কেননা তাদের আরো একটা বিশেষ কাজ রয়েছে যেখানে আর দেরি করা উচিত হবে না। এমনিতেই এই কাজের জন্য তাদের বেশ কিছুদিন দেরি করতে হয়েছে। কিন্তু মিস্টার জ এখানে রেঞ্জিকে বলে যে সে তো তার কোনো সেবা করতে পারেনি। যার উত্তরে রেঞ্জি বলে এই কেসটা সমাধান হয়েছে এটাই তার জন্য মুখ্য, আর মিস্টার জয়ের কঠোর পরিশ্রমের জন্য সে তাকে আবারও ধন্যবাদ জানায়। পরবর্তীতে আমরা দেখতে পাই
রেঞ্জি তার সাথীদের নিয়ে কথা বলছিল, যেখানে ইউ বলে যে এটা খুবই আশ্চর্যজনক যে এক রাতের মধ্যেই তারা চোরকে খুঁজে পেয়ে গেছে। তখন রেঞ্জি বলে যে আর যাই হোক, অন্ততপক্ষে তারা চোরটিকে তো ধরতে পেরেছে, আর তারা আগামীকালকে সকালেই এখান থেকে রওনা দিবে। পরদিন রেঞ্জি ইউ এবং ইউহুয়া সেখান থেকে চলে যাচ্ছিল। যাওয়ার সময়ই সে জকে বলে যে বাকিটা দায়িত্ব জয়ের উপর, সে যেন এই শহরের মানুষগুলোকে শান্তির একটা শহর প্রদান করে। জ বলে সে তাকে নিরাশ করবে না। তো অবশেষে যাওয়ার আগে রেঞ্জি জকে বলে যে সে একজন ভালো সরকারি কর্মকর্তা, যে কিনা তার দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে। এই বলেই সে সেখান থেকে বিদায় নেয়। এরপর আমরা দেখতে পাই যাওয়ার পথেই রাস্তায় একটা স্থানে পানি পান করার জন্য রেঞ্জি তার সাথীদের নিয়ে দাঁড়ায়। তখন কেউ একজন তাদের পেছনে ছিল, তাদের উপর নজর রাখছিল, যা তারা বুঝতে পেরে সেখানে এমন ভাবে কথা বলে যেমন যে তারা আজ রাতে চলে যাবে। তো এসব কথা তারা এজন্য বলে যাতে করে ওই ব্যক্তি এটা শুনে সেখান থেকে চলে যায়। আর হয়ও ঠিক তেমনি ওই লোকটা তাদের এসব কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে রেঞ্জিরা কোন এক উঁচু জায়গায় দাঁড়িয়েছিল। অর্থাৎ তারা শুধুমাত্র জকে দেখানোর জন্য বলেছে যে তারা চলে যাচ্ছে। তখন হাসতে হাসতে ইউ বলে যে তাদের এই নাটক হয়তো সে আসলেই বিশ্বাস করেছে যে তারা এখান থেকে চলে গেছে। তারা তো এখনো তাদের উপরই নজর রেখে চলেছে, কেননা রেঞ্জি খুব ভালো করে জানতো যে জ মিথ্যা কথা বলছে। তাই তো তারা শুধুমাত্র তার সন্দেহ কমাতেই এটা দেখিয়েছে যে তারা চলে যাচ্ছে। এখানে ইউহুয়া কিছুটা রেগে গিয়ে ইউকে বলে যে সে কি ঠিকভাবে কথা বলতে পারে না, যা শুনে ইউ কিছুটা চুপ হয়ে যায়। কিন্তু আবারও রেঞ্জিকে বলতে শুরু করে যে সে কি শুরু থেকেই জকে সন্দেহ করছিল, যে যার কারণে সে ইউকে সারাক্ষণ জয়ের উপর নজর রাখতে বলছিল। তখন উত্তরে সে বলে জ ছিল একজন সরকারি সাধারণ কর্মকর্তা। হঠাৎ সে কিভাবে এত ক্ষমতাশালী হয় যে সে এক রাতেই চোরদের ধরে ফেলে? তখনই রেঞ্জির তার উপর সন্দেহ হয়। তখন ইউ বলে তার মানে এই সম্পূর্ণটাই রেঞ্জির চালাকি ছিল। সে ইচ্ছাকৃতভাবেই জকে চিন্তামুক্ত করে দিয়ে নিজের কাজ সহজ করে নিয়েছে। তো এরপর তারা উপর থেকে কেউ একজনকে কালো আলখাল্লা পরে জয়ের কাছে যেতে দেখে, যা দেখে রেঞ্জি ইউহুয়াকে ইশারা দিয়ে জ এবং সেই সন্ন্যাসীর কথা শুনতে পাঠায়। এরপরে ইউহুয়া যায় তাদের কথা আড়ি পেতে শুনতে। তারা মূলত রেঞ্জিকে নিয়েই কথা বলছিল। ওই সন্ন্যাসী চেয়েছিল রেঞ্জিকে মেরে ফেলতে, কেননা রেঞ্জি ভবিষ্যতে তাদের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই সে আগে থেকেই এর জন্য ব্যবস্থা নিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জ এখানে এসব করতে অস্বীকৃতি জানায়, কেননা তার ধারণা যে রেঞ্জি তাকে বিশ্বাস করে। আর তাছাড়া যদি রেঞ্জি এখানে মারা যেত তাহলে এটা তার জন্য মোটেও ভালো হতো না। তো তারা এখানে আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলে, তার মধ্যেই তার একজন পলাতক সন্ন্যাসীর কথাও বলছিল। তো সেই সব কথা শুনে ইউহুয়া রেঞ্জিকে বলে যে তাদের সন্দেহ ঠিক ছিল, কিন্তু তারা এখানে কোনো এক নিখোঁজ সন্ন্যাসীর কথা বলছিল, যা শুনে রেঞ্জি সেই পর্বতে যায়। আর সেখানে তার সাথে সেই নিখোঁজ সন্ন্যাসীর দেখা হয়, যার কথা জওরা বলছিল। এখানে সেই সন্ন্যাসী রেঞ্জির উপর আক্রমণ করে বসে, তবে পরবর্তীতে সে তার পরিচয় বললে ওই সন্ন্যাসী শান্ত হয়। এরপর সে রেঞ্জিকে মন্দিরের সম্পূর্ণ কাহিনী বলে। আজ থেকে কয়েক বছর আগে এই হংটং মন্দির অনেক বিখ্যাত ছিল, কিন্তু এক সময় কিছু চোর এসে এখানে পাড়ি জমায় আর সেখানে সমস্ত সন্ন্যাসীদেরকে একে একে মেরে ফেলে। শুধুমাত্র সে একাই বেঁচে আছে, কেননা সে অনেক কষ্টে সেখান থেকে বেঁচে ফিরেছে এবং এখন নিজেকে বাঁচাতে বাঘের মতো আওয়াজ করে সে নিজেকেই পর্বতের মধ্যে লুকিয়ে রাখে। সে পুলিশের কাছেও গিয়েছিল, তাদের নামে পুলিশের কাছেও মামলা করতে চেয়েছিল, কিন্তু কেউই কোনো কিছু এখানে বলতে রাজি হয়নি। তারা এই মন্দিরকে কাজে লাগিয়ে এর ব্যবহার করে মানুষদেরকে হয়রানির শিকার করত। তারা অর্থের জন্য মানুষদেরকে ধর্মের লোভ দেখিয়ে তাদের থেকে অর্থ, টাকা পয়সা সব হাতিয়ে নিত। তো এখানে সে রেঞ্জির কাছে জানতে চায় যে সে কিভাবে তার কথা জানতে পেরেছে, যার উত্তরে সে বলে সেটা জানা এতটা জরুরি নয় যতটা এখান থেকে তাকে উদ্ধার করা জরুরি। তাদের যে করেই হোক এই মন্দিরকে বাঁচাতে হবে, আর ওই চোরদেরকে ধরে তাদের শায়েস্তা করতে হবে, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে রেঞ্জি আরো বলে যে সে শুরু থেকেই জানতো যে এই মন্দিরের সন্ন্যাসীরা কেউই আসল নয়, তারা সকলে এখানে ছদ্মবেশে থাকে। আর এই মন্দিরের আড়ালে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য রয়েছে। মূলত এর রহস্য উন্মোচন করতে করতে সে আজ এই জায়গায় পৌঁছেছে। সে শুনতে পেয়েছিল যে একজন বয়স্ক সন্ন্যাসী এই মন্দির থেকে পালিয়ে গেছে। তাদের ধারণা যে সে মারা গেছে,
কিন্তু সেদিন মন্দিরে এসে যখন ওই দুটো মালার পুঁথি দেখে তখনই তার মনে হয়েছিল যে এর কোনো না কোনো রহস্য রয়েছে। পরবর্তীতে সেই নিখোঁজ সন্ন্যাসীর খোঁজে নিজেই চলে এসেছে, আর এভাবেই তার সাথে তার দেখা। এখানে সন্ন্যাসীটি পরবর্তীতে রেঞ্জিকে বলে যে সে তার নাম অনেক শুনেছে, সে আশা করছে যে রেঞ্জি তাকে ন্যায় পাইয়ে দিবে। এখানে সে মূলত রেঞ্জির কাছে বিচার চায় আর তাকে তার মন্দির ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করে, এবং রেঞ্জি এখানে তার কাছে ওয়াদা করে যে সে তার সাথে ন্যায় করবে। এই বলে সে এখান থেকে চলে যায়। এরপর সে ইউহুয়া আর ইউকে কিছু দায়িত্ব দিয়ে নিজের কাজে লেগে পড়ে। এরপরই আমরা দেখতে পাই রেঞ্জি তার রূপ পরিবর্তন করে আর আবারও চলে আসে ওই হংটং মন্দিরে। সে এখানে এসে সেই ধর্মা মাস্টারের সাথে দেখা করতে চায় আর তাকে কিছু বলতে চায়, কিন্তু তার কথার গুরুত্ব না দিয়ে তারা তাকে কারাগারে বন্দি করে। তখন সে বারবার বলতে থাকে যে সে তার রক্ষক ওই পরীকে খালাস না করলে বিপদ হয়ে যাবে। সে সবার ভালো চায়, সে তাদেরকে তার কথা শুনতে বলে, নয়তোবা অনেক বড় বিপদ নেমে আসবে। আরো অনেক কিছু সে বলে, কিন্তু তার কোনো কথাতেই তারা কান্না দিয়ে তাকে নিয়ে কারাগারে রেখে দেয়। সে তখন বারবার চিল্লাতে থাকে যে তারা ঠিক করছে না, তারা খুব শীঘ্রই তাকে আবারও এই কারাগার থেকে বের করতে আসবে, কিন্তু তার কোনো কথাতেই কেউ পরোয়া করছিল না। সেই দিন রাতে আমরা দেখতে পাই ইউ একটি বলে আগুন ধরিয়ে মন্দিরের দিকে ছুড়ে দেয়। মূলত ইউকে এই কাজটি রেঞ্জিই করতে বলেছিল, যাতে করে সবাই রেঞ্জির কথায় বিশ্বাস করে। এরপর ওই জ্বলন্ত বলটির কারণে মন্দিরে আগুন অনেকটা ধরে যায়, কিন্তু কোনোভাবে তা নেভানো সম্ভব হয়। তারপর সেইখানে সেই ধর্মা মাস্টার আসলে সে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে। তখন তারা বলে যে উপর থেকে কোনো একটা আজব কিছু এসে মন্দিরে আগুন লাগিয়ে দিতে নিয়েছিল। এরপরই তারা জিনিসটি পর্যবেক্ষণ করলে তার মধ্যে কিছু একটা খুঁজে পায়, যা দেখার পর তাদের আর বুঝতে বাকি থাকে না যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো এরপরই তারা ধর্মা মাস্টারকে সম্পূর্ণটা খুলে বললে সে পরদিনই রেঞ্জিকে ডেকে পাঠায়। তো পরে রেঞ্জিকে কারাগার থেকে বের করা হয় আর নিয়ে আসা হয় ধর্ম মাস্টারের কাছে। সে রেঞ্জির কাছে সবটা জানতে চায়। তো তখন রেঞ্জি তাকে বলে যে এই মন্দিরে এক পরী আছে কারারুদ্ধ অবস্থায়, আর শুধুমাত্র তাকে ছেড়ে দিলেই তারা স্বর্গে যেতে পারবে। তখন ধর্মা মাস্টার বলে যে এ তো মন্দির, এর মধ্যে পরী আসবে কোত্থেকে? তখন রেঞ্জি বলে তাও ঠিক, কিন্তু আমার নির্দেশক তো বলছে যে এখানেই ওই পরীটি আছে। এরপরই আমরা দেখতে পাই সন্ন্যাসী রেঞ্জির সামনে বেশ কিছু মেয়েকে এনে জিজ্ঞেস করে যে কে সেই পরী। তখন সে উত্তরে বলে মেয়েটির গলায় একটি লাল তিল রয়েছে আর ওই মেয়েটিই লিং। এইখানে লিং তাদের কোনো কথা না শুনতে চাইলে রেঞ্জি আলাদা রুমে তাকে নিয়ে গিয়ে বুঝাবে বলে, কিন্তু রুমের বাইরে বেশ কিছু লোক দাঁড়ানো ছিল, তাই সে ইশারায় লিংকে বুঝাতে থাকে। লিংও তখন তার কথা বুঝতে পারে। এরপরই রেঞ্জি সন্ন্যাসীর সাথে কথা বলে, যে বলে এইবার সে অমর হয়ে যাবে। সে আরো বলে যে তার ভাই একজন বিখ্যাত পণ্ডিত, কিন্তু সে তার ভাইয়ের মতো অত বিখ্যাত নয়, তবে সে প্রায় অর্ধেকটা দুনিয়া ঘুরে বেরিয়েছে, তাই সে কম বেশি সবাইকেই চেনে। অনেকের ভাগ্যের পরিবর্তন সে করেছে। যাক, তো এরপর রেঞ্জি বেশ কিছুক্ষণ সন্ন্যাসীকে অনেক কিছু বলে। এরপরই সে ওই বন্দি মেয়েগুলোকে এক উজ্জ্বল কক্ষে রাখার এবং এই মন্দিরে এক আচার অনুষ্ঠান করার জন্য সন্ন্যাসীকে রাজি করিয়ে ফেলে, যার প্রতিনিধিত্ব রেঞ্জি নিজে করবে। আর সে আরো বলে যে এই অনুষ্ঠান শেষে সে সোজা স্বর্গে যেতে পারবে, তাই সে তার কথা মতো রাজি হয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই ইউহুয়া বেশ কিছু সৈনিকের সাথে সেই মন্দিরের দিকেই আসছে, আর এইদিকে রেঞ্জি ইউকে সেই রুমের চাবি দিয়ে দেয়, যে রুমে ওই মেয়েদের রাখা হয়েছে, আর তাকে বলে মেয়েগুলোকে ছাড়িয়ে নিয়ে যেন সেই অনুষ্ঠানের ওখানে চলে আসে। তো এর মাঝে আমরা আরো দেখতে পারি যে জকে আটক করা হয়েছে। সে মূলত এই অনুষ্ঠানটি হোক সেটা চাচ্ছিল না, তার মতে রেঞ্জি ফ্রড, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। এরপরই আমরা দেখতে পাই অনুষ্ঠান শুরু হয়ে যায় আর ইউও মেয়েদের নিয়ে পালিয়ে আসে। তারা এসে দাঁড়ায় সেই অনুষ্ঠানের জায়গায়। এতক্ষণে ইউহুয়াও এইখানে উপস্থিত হয়, আর এবার রেঞ্জি সব সত্য বলে যে কিভাবে তার লোভ আর বোকামি তাকে ফাঁসিয়েছে। এই সময় মিস্টার জও হাঁটু গেড়ে বসে রেঞ্জির কাছে ক্ষমা চায় তার জীবনের জন্য। এরপর সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করে সে কিভাবে এই মন্দিরের সন্ধান পেল। তখন সে উত্তরে বলে সেদিন অজ্ঞান হওয়ার আগে মন্দিরের ঘণ্টা শুনে তার সব মনে পড়ে গিয়েছিল। তখন সন্ন্যাসী তাকে বলে তার উচিত ছিল রেঞ্জিকে মেরে ফেলা, তাহলে সে এইভাবে আড়াল থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারত না। তখন রেঞ্জি বলে
তারা যখন মিথ্যাচোরকে এনে তার সামনে দেখায় যাতে সে চলে যায়, তখনই সে বুঝে গিয়েছিল যে কিছু তো গরমিল আছে, তাই সে সেদিন যায়নি, বরং নিজের রূপ বদলে ফিরে আসে সত্য বের করতে। তখনই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে সেই পরীর কথা জানতে পারে। তখন সেখানেই সেই নিখোঁজ সন্ন্যাসী আসে আর বলে যে সে বলেছে। তখন তাকে জীবিত দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপরই সন্ন্যাসী রেঞ্জিকে বলে সে খুব ভালো খেলেছে, কিন্তু তাকে হারাতে পারেনি। এই বলে সে তার জাদু দিয়ে আবারও সেই মানুষ খেকো জম্বিদের মাধ্যমে তাদের উপর আক্রমণ করায়। জম্বিগুলো সবাইকে মারতে শুরু করে, এমনকি বেশ কিছু মানুষকে তারা মেরেও ফেলে। এদিকে রেঞ্জি, ইউহুয়া এবং ইউ তারা সকলেই তাদের আপ্রাণ চেষ্টা করছিল জম্বিগুলোকে হারানোর। অবশেষে তারা কৌশলে সেই জম্বিদের হারাতে সক্ষম হয় এবং এরপরই সেই খারাপ সন্ন্যাসী ও জওকেও আটক করা হয়। রেঞ্জি সন্ন্যাসীকে আটক করে রাখতে চাইলেও সে নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলে। এরপর সেই নিখোঁজ সন্ন্যাসীটি এসে রেঞ্জিকে ধন্যবাদ জানায় আর বলে যে রেঞ্জির কারণেই আজ তাদের দেশ আবারও শান্তিতে পরিপূর্ণ, আর এখানের মানুষগুলো এখন আর কোনো মিথ্যা ধর্মের বিশ্বাস করবে না। যার উত্তরে রেঞ্জি বলে যে ধন্যবাদের কিছুই নেই, এটা তার কর্তব্য ছিল। এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই রেঞ্জি তার সাথীদের নিয়ে ফিরে যাচ্ছে। তখনই সামনে একজন মেয়ে এসে রেঞ্জির কাছে সাহায্য চায়। তখনই রেঞ্জি বলতে থাকে এখন তার দ্বিতীয় মিশন হুয়ারানের পথে অগ্রসর হতে হবে। তো এই দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।